ও যেটা বলতেছিলাম যে পেনাল কোডের 72 ধারাতে আসলে কি বলছে? যেমন এরকম হয় না যে আমরা যখন বিভিন্ন ধরনের অপরাধ করতে যাব তখন মনে হবে কি যে এটা কি এক্সটর্শন, এটাকে জোরপূর্বক গ্রহণ, নাকি এটা রোবারি দস্যুতা। এরকম অনেক সময় সন্দেহের জায়গা সৃষ্টি হয়। কার কাছে সৃষ্টি হয়? বিচারকের কাছে সৃষ্টি হয়, আদালতের কাছে সৃষ্টি হয়। যে আদালত বুঝতে পারতেছে না যে তাকে আসলে কোন ধারায় শাস্তি দিবে। মানে 19-20 হয় না এরকম অপরাধের ক্ষেত্রে, তারতম্যর ক্ষেত্রে, পার্থক্যর ক্ষেত্রে, তখন আদালত স্পেসিফিক্যালি বুঝতে পারতেছে না তাকে আসলে কোন ধারায় শাস্তিটা দিবে। আদালত জানে যে এটা 20 ধারায় হবে না 21 ধারায় হবে। সেই ক্ষেত্রে যেই ধারায় শাস্তির কম আছে সেই ধারা মোতাবেক শাস্তি দেবে। অর্থাৎ যদি আদালত যদি একটা সন্দেহজনক অবস্থায় থাকে বা আদালত যদি একটা কনফিউশন জায়গা থাকে যে আমি অপরাধীকে শাস্তিটা কোন ধারাতে দিব, তখন দেখতে হবে যে সর্বনিম্ন শাস্তি কোন ধারায় আছে, সে সর্বনিম্ন শাস্তিটা হবে। 72 কে আমরা বুঝছি? জি দাদা। জি দাদা। এবার হচ্ছে সলিটারি কনফাইনমেন্ট বা নির্জন কারাবাস, একক কারাবাস বা নির্জন কারাবাস, যেখানে লোকজন থাকবে না, অন্যান্য যারা অপরাধী আছে যাদের জেল হয় তারাও থাকবে না। এখানে বলছে যে প্রথমত আমরা যদি ইমপ্রিজনমেন্টের কথা ধরি, আমরা যদি কারাবাসের ধরনটা ধরি, তাহলে কোন কারাবাসের জন্য আসলে নির্জন কারাবাস হতে পারে? এই নির্জন কারাবাস হচ্ছে কারাবাসের মধ্যে আরেক কারাবাস, ইমপ্রিজনমেন্টের মধ্যে আরেক ইমপ্রিজনমেন্ট। মানে আপনি সারা বছর রুটি খাবেন, বাট আপনাকে বলে দিল আপনি 1 বছরের রুটি খাবেন, বাট মাঝখানে কিছুদিন আপনাকে না খেয়ে থাকতে হবে, বা মাঝখানে কিছুদিন আপনাকে বিস্কিট খেতে হবে। এরকম যেখানে বলে দিচ্ছে যে ইন কেস অফ রিগোরাস ইমপ্রিজন, সশ্রম কারাদণ্ডের কি, অর্থাৎ যদি আপনাকে সশ্রম কারাবাস দেওয়া হয়, রিগোরাস পানিশমেন্ট দেওয়া হয়, সেই ক্ষেত্রে আপনাকে সলিটারি কনফাইনমেন্ট দিতে পারবে, তাছাড়া না। এখন আপনাকে ধরেন 12 বছর জেল দিল, বাট জেলের ধরনটা, কারাবাসের ধরনটা হচ্ছে সিম্পল, সাধারণ কারাবাস। সেক্ষেত্রে আপনাকে সলিটারি কনফাইনমেন্ট বা একক কারাবাস, নির্জন কারাবাস, যেটা এবেল এটা দিতে পারবেন। ওকে, তাহলে রিগোরাস ইমপ্রিজনমেন্ট বা সশ্রম কারাবাস কতটুকু হলে কতটুকু আপনাকে সলিটারি কনফাইনমেন্ট দিতে পারবে, নির্জন কারাবাস দিতে পারবে? যেমন আপনাকে রিগোরাস ইমপ্রিজনমেন্ট বা সশ্রম কারাদণ্ড দিল আপ টু 6 মান্থ, 6 মাস পর্যন্ত। ধরুন আপনাকে জেল দিল 6 মাস পর্যন্ত, মানে সর্বোচ্চ 6 মাস। যদি 6 মাস হয় তাহলে আপনাকে সলিটারি কনফাইনমেন্টে থাকতে হবে 1 মাস। যদি হয় 6 মাস থেকে 1 বছর, তাহলে আপনাকে থাকতে হবে 2 মাস। যদি হয় এই 1 বছরের বেশি, যদি আপনাকে রিগোরাস পানিশমেন্ট দেওয়া হয়, রিগোরাস ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়, তাহলে আপনাকে সলিটারি কনফাইনমেন্টে থাকতে হবে সর্বোচ্চ 3 মাস। তার মানে সর্বসাকুল্যে আমাদের সলিটারি কনফাইনমেন্ট হতে পারে ম্যাক্সিমাম 3 মান্থ। এখন প্রশ্ন হচ্ছে, ধরেন 3 মাস। আপনার রিগোরাস ইমপ্রিজনমেন্ট
বা সশ্রম কারাবাস হচ্ছে 6 মাস দিল, সেখানে বলছে আপ টু 1 মান্থ, নট এক্সিডিং 1 মান্থ, 1 মাসের বেশি হবে না। মানে কি, আপনাকে সেখানে নির্জন কারাবাস আপনাকে 10 দিন দিতে পারে, 5 দিন দিতে পারে, সেটা আদালত বিচার বিবেচনা করবে, বাট সর্বোচ্চ 1 মাস 2 মাস। দিতে পারবে যদি আপনার শাস্তি 6 মাস হয়ে থাকে। তো এখন প্রশ্ন জাগে না যে ধরেন আপনার শাস্তি 5 বছর হলো, আপনাকে 5 বছর সশ্রম কারাবাস দেওয়া হলো, তাহলে আপনাকে রিগোরাস পানিশমেন্ট বা তাহলে আপনাকে সলিটারি কনফাইনমেন্ট কয় মাস দিবে? সর্বোচ্চ 3 মাস। 3 মাস। সর্বোচ্চ 3 মাস। আপনাকে কি 2 মাস দিতে পারবে? হ্যাঁ, যে কোনো, সে চাইলে 5 দিনও দিতে পারে, আদালত ইচ্ছা করলে 5 দিনও দিতে পারে। এটা আদালতের, বাট সর্বোচ্চ 3 মাসের বেশি হবে। আচ্ছা, এটা বলছে 73। তার মানে সলিটারি কনফাইনমেন্টের প্রেক্ষাপটটা আসতে হচ্ছে অনলি ফর রিগোরাস পানিশমেন্ট, সশ্রম কারাবাসের ক্ষেত্রে। এবং কি পরিমাণ রিগোরাস পানিশমেন্ট হলে আপনাকে কি পরিমাণ সলিটারি কনফাইনমেন্ট দেওয়া হবে সেটা আমরা দেখব। এবার আমরা 74-এ যাব। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আপনাকে 5 বছর জেল দিছে, সেখানে আপনাকে সলিটারি কনফাইনমেন্ট দিল বা নির্জন কারাবাস দিল, ধরেন 2 মাস। এখন প্রশ্ন হচ্ছে যে 5 বছর জেল খাটার পরে কি আপনাকে 2 মাস ভোগ করতে হবে, নাকি 5 বছরের মধ্যেই 2 মাস? উত্তর হচ্ছে 5 বছরের মধ্যেই 2 মাস। তার মানে হচ্ছে 4 বছর 10 মাস আপনাকে এমনিতে কারাবাস ভোগ করতে হবে, আর 2 মাস ভোগ করতে হবে নির্জন কারাবাস, অর্থাৎ ইমপ্রিজনমেন্টের মধ্যে, কারাবাসের মধ্যে সলিটারি কনফাইনমেন্ট। ক্লিয়ার? কিন্তু আফটার ইমপ্রিজনমেন্ট, কারাবাসের পরে কিন্তু আপনার সলিটারি কনফাইনমেন্ট না, আপনাকে ওই সময়টার মধ্যেই আপনার শাস্তিগুলো ভোগ করতে হবে। ক্লিয়ার বিষয়টা? এবার আসি, ধরেন আপনাকে সর্বোচ্চ না, ধরেন আপনাকে সলিটারি কনফাইনমেন্ট দিল। বিষয়টা কি এরকম যে ধরেন আপনাকে 2 মাস সলিটারি কনফাইনমেন্ট দিল এবং আপনার জেল ছিল 3 বছর। তার মানে আজকে থেকে আপনার সলিটারি কনফাইনমেন্টের, ধরেন আজকে থেকে আপনাকে সলিটারি কনফাইনমেন্ট দেওয়া শুরু করলো, আজকে থেকে কি টানা 2 মাস দিতে পারবে? না, আজকে থেকে টানা 2 মাস দিতে পারবে। আপনাকে ম্যাক্সিমাম 14 দিন পর্যন্ত আপনাকে একটানা নির্জন কারাবাস দিতে পারবে, ম্যাক্সিমাম। কারণ আজকে দেওয়া শুরু করলে আপনাকে নির্জন কারাবাস, আজকে থেকে আপনি সলিটারি কনফাইনমেন্টে থাকবেন, বাট এট এ টাইম, এখানে বলে দেওয়া আছে স্পষ্ট করে যে এট এ টাইম, ইন নো কেস এক্সিড 14 ডেজ এট এ টাইম, একটানা 14 দিনের বেশি আপনাকে নির্জন কারাবাস দিতে পারবে না। আপনাকে 2 মাসেই দিবে, 3 বছর সময় 2 মাসে দিবে। আজকে 14 দিন দিল, আবার 1 বছর পরে গিয়ে আবার 14 দিন দিল, আবার 2 মাস পরে গিয়ে আবার 14 দিন দিল, এরকম। কিস্তিতে দিবে দাদা? কিস্তিতে দিবে, কিন্তু টোটালটাই আপনাকে পে করতে হবে। হ্যাঁ, কিস্তিতে। এখন প্রশ্ন হলো, আপনাকে ম্যাক্সিমাম দিল, আমাদের ম্যাক্সিমাম যে সলিটারি কনফাইনমেন্ট সেটা দিল। তা ম্যাক্সিমাম সলিটারি কনফাইনমেন্ট কত? 3 মান্থ। 3 মান্থ দিল, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে মাস টু মাস হিসাব হবে। কিরকম? আপনাকে এই মাসে, মানে 1 মাসে 1 মান্থে 7 দিনের বেশি দিতে পারবে না। ধরেন জানুয়ারি মাসে দিল, 7 দিনের বেশি দিতে পারবে না। আবার ধরেন 2-3 মাস গ্যাপ রেখে জুন মাসে দিল, সেই মাসে 7 দিনের বেশি দিতে পারবে না। মানে প্রতি 30 দিনে 7 দিন দিতে পারবে।
প্রতি 30 দিনে 7 দিন দিতে হবে। তার মানে আর ম্যাক্সিমাম টানা 14 দিন কখন হবে? তাহলে টানা 14 টানা- দিন এবং 7 দিনের ভিতরে তো সাংঘর্ষিক হচ্ছে দাদা। তাহলে দাদা 14 দিন কি 2 মাসের 7 দিন করে পড়বে নাকি? একটা ব্যাপার খেয়াল করে 3 মাস সর্বোচ্চ 3 মাস সলিটারি কনফাইনমেন্ট কখন দেয়? কারণ কারাদণ্ডের মেয়াদ 1 বছরের বেশি হয়। কারাদণ্ডের মেয়াদ 1 বছরের বেশি হয়। এখানে একটা অঙ্ক আছে। এই 1 বছরের বেশি হয়। আচ্ছা, আমরা 1 বছরের বেশি ধরে নিলাম, আমরা 13 মাস ধরে নিলাম। 13 গুণ 7 কয়দিন হয়? 91। 7 তারিখে 91 দিন। 91 হয়। তাহলে 13 মাসের জন্য কয়দিন আমাকে ম্যাক্সিমাম ভোগ করতে হবে? 90 দিন। 90। তার মানে কি 1 বছরের বেশি হলে, 1 বছরের বেশি আমরা 13 মাস ধরে নিলাম, হ্যাঁ? তাহলে এই 1 বছরের বেশি সময় যদি প্রতি মাসে 7 দিন করে হয়, তাহলে কি 3 মাস পূর্ণ হয়? পূর্ণ হয়ে যায়। দেখেন একটা বিষয়, হিসাবটা দেখেন। এবার আমরা আসি 6 মাসের ক্ষেত্রে। 6 মাস যদি রিগোরাস পানিশমেন্ট, 6 মাস যদি আপনার জেল দিয়ে থাকে, সশ্রম কারাবাস দিয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম কতদিন হতে পারে? 2 মাস। না, ম্যাক্সিমাম হতে 1 মাস। 1 মাসে কয়দিন? হ্যাঁ, 6 মাস হলে 1 মাস। 30 দিন। 30 দিন। 1 মাস হচ্ছে 30 দিন। তা প্রতি মাসে যদি 7 দিন করে দেয় তাহলে কতদিন হয়? 42 দিন। 28 দিন হয়ে যায়। হ্যাঁ? 42 দিন। 6 শতা 42 না, 42 দিন হবে। তার মানে আপনার প্রতি মাসে 7 দিন করে দিল, 30 দিন পূর্ণ হওয়াটা কোনো ব্যাপার না, ঠিক না? এখন 14 দিন এবং 7 দিন, 14 দিন এবং 7 দিন, 14 দিনের ব্যাপারটা বলছে যে আপনি যদি দিতে চান, যেমন যেখানে আপনার সলিটারি কনফাইনমেন্ট 1 মাস বা 2 মাস হবে, সেখানে আপনি টানা 14 দিনের বেশি দিতে পারবেন না। যদি কখনো দেন, একটানা 14 দিনের বেশি দিতে পারবেন। আবার আপনার সলিটারি কনফাইনমেন্ট যখন 3 মাস হবে, সর্বোচ্চ 3 মাস, তখন আপনি কোনো মাসে 7 দিনের বেশি দিতে পারবেন না। তাহলে কনফ্লিক্টিং কিভাবে হলো? কনফ্লিক্টিং না, আসলে 14 দিন প্রযোজ্য হবে 1 মাস এবং 2 মাসের ক্ষেত্রে, আর 7 দিন প্রযোজ্য হবে 3 মাসের ক্ষেত্রে। আমরা কি ক্লিয়ার বিষয়টা? কারণ আপনি কোনো মাসেই 7 দিনের বেশি দিতে পারবেন না। তার মানে এখানে আপনি তো 14 দিন দিতেই পারবেন না। তাহলে টানা 14 দিন দেওয়ার অপশনটা আপনার নাই। ওইটা দেওয়ার অপশনটা অবশ্যই এখানে ওইভাবে, মানে এখানে দেখেন, আমরা যদি 74 দ্বারা 2টা পার্ট করি, সে লাস্টের অংশে কিন্তু 3 মাসের জায়গাটা বলে দিচ্ছে। প্রথম অংশে কিন্তু 1 মাস বা 2 মাস এটাকে ভাগ করে দেয় না। বাট আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে বুঝে নিতে হবে। তো লাস্টের অংশে 3 মাস বলে দিচ্ছে, তার মানে লাস্টের অংশে 3 মাসের হিসাবটা বলে দিচ্ছে যে 1 মাসে 7 দিন বেশি পারবেন না। তাহলে প্রথম অংশ টানা 14 দিনের বেশি দেওয়া যাবে না। তার মানে এটা কারোর জন্য প্রযোজ্য? এটা 1 মাস এবং 2 মাসের জন্য প্রযোজ্য। ক্লিয়ার বিষয়টা?
আমরা কি ক্লিয়ার? দাদা আমরা মনে রাখবো, একটু জটিল লাগছে, মনে রাখবো যদি 1 মাস 2 মাস হয় তাহলে 14 দিন, আর যদি 3 মাস হয় 7 দিন, একটা না, এটা ভাবো মনে রাখবো, এটা হলো সহজ পথ মানে আমার কাছে। না, একটার কথা বলে নাই। একটার বিষয়টা আসতেছে শুধু 1 মাস এবং 2 মাসের ক্ষেত্রে, আর ওটা তো 14 দিন। 3 মাসের ক্ষেত্রে আসতেছে যে 1 মাসে সর্বোচ্চ 7 দিন দিতে পারবে। তার মানে কোন মাসে সে 5 দিন দিল, কোন মাসে 2 দিন দিল, কোন মাসে 1 দিন দিল, কিন্তু কোন মাসে ফুল একটা মাসে 7 দিনের বেশি দিতে পারবে না। এবং এখানে একটানার কথা বলে নাই। ধরেন দাদা হ্যাঁ, এক 3 এক মাসের থেকে ক্ষেত্রে 6 মাস আমি শেষ করি। 3 মাসের ক্ষেত্রে একটানার কথা বলে নাই। ধরেন জানুয়ারির 1 তারিখে আপনি সলিটারি কনফাইনমেন্টে থাকলেন, 7 তারিখে কনফাইনমেন্টে সলিটারি কনফাইনমেন্টে গেলেন, হ্যাঁ, সলিটারি ইমপ্রিজনমেন্টে গেলেন, তারপরে আপনার 21 তারিখে পাঠালেন, এভাবে মনে করেন যে আপনার সর্বোচ্চ 7 দিন দিতে পারেন। এখানে একটানার কথা বলে নাই, চাইলে একটানা দিতে পারবে, তবে 7 দিন হবে না। তবে এখানে একটানার প্রসঙ্গ বলেই নেই। দাদা 3 সর্বোচ্চ মাসের ওই বেশি মাসে হলে দাদা যদি হ্যাঁ, 3 মাস 3 দেয়, মাসের বেশি হলে তাহলে 3 মাস যদি দেয় তাহলে আমাকে ওই 1 মাসের ভিতরে 7 মানে 30 দিনের ভিতরে যে কোনো 7 দিন আমাকে দিতে পারে, এই তো নাকি? যে কোনো 7 দিন, 30 দিনের ভিতরে যে কোনো 7 দিন, হয়তো আমাকে 3 তারিখ দিল, 5 তারিখ দিল, 9 তারিখ দিল, 10 তারিখ দিল, বা 25 30, এইভাবে 7 দিন, এই তো। কিন্তু এখানে আমরা টানা দিতে পারবে না। বুঝতে যেমন 1 পেরেছি। তারিখ থেকে 7 এখানে তারিখ পর এরকম টানা দিতে পারবেন না। বা 20 তারিখ থেকে 27 তারিখ এখানে টানা দিতে পারবে না। আচ্ছা, কিন্তু 2 মাস এবং 1 মাসের ক্ষেত্রে টানা 14 দিন দিতে পারবে। টানা 14 দিন চাইলে দিতে পারবে, হ্যাঁ, চাইলে দিতে পারবে, কিন্তু এখানে পারবে না। এখানে পারবে না। আচ্ছা, আমরা কি মোটামুটি 74 73 ক্লিয়ার? জি দাদা এবার বুঝছি। ক্লিয়ার ক্লিয়ার। আমরা 63 থেকে এই পর্যন্ত পড়লাম 74। কারো কোনো প্রবলেম আছে? দাদা হ্যাঁ। 6 মাস থেকে 1 বছর 2 মাস নির্জন কারাবাস। সর্বোচ্চ 2 মাস, 2 মাস না, সর্বোচ্চ 2 মাস। মাস। 6 মাস থেকে 1 বছর এর মধ্যে হলো সর্বোচ্চ 2 মাস। হ্যাঁ। আর এখন 6 মাস আপনাকে প্রশ্ন 1 থেকে 6 মাস হলে কয়দিন হবে নির্জন কারাবাস? 1 মাস। 1 থেকে মানে 6 মাস হলে 1 মাস। নট এক্সিডিং 6 মান্থ। হ্যাঁ, আবার 1 থেকে 3 মাস হলে এর মধ্যে নির্জন কারাবাস হবে না। shall not exceed 6 months, 6 মাসের বেশি না হলে, জি, তার মানে হচ্ছে আপনাকে যদি 1 মাস যদি আপনাকে যদি 1 মাস যদি রিগোরাস পানিশমেন্ট দেয় বা সশ্রম কারাবাস দেয়, আপনাকে 1 মাসই দিতে পারে সর্বোচ্চ সলিটারি কনফাইনমেন্ট, কোনো সমস্যা নাই তো। এখন মনে করেন যে আপনাকে 4 মাস দিল কারাবাস, হ্যাঁ, সেক্ষেত্রে সলিটারি কনফাইনমেন্ট কত? সর্বোচ্চ 1 মাস। আপনার হচ্ছে 8 মাস আপনাকে কারাবাস দিল, সেক্ষেত্রে সলিটারি কনফাইনমেন্ট কত? সর্বোচ্চ 2 মাস। 2 মাস। আপনাকে 14 মাস ইমপ্রিজনমেন্ট দিল, সেক্ষেত্রে আপনার সলিটারি কনফাইনমেন্ট কত? 3 মাস। সরি, সলিটারি কনফাইনমেন্ট হচ্ছে 3 মাস। 3 মাস। সর্বোচ্চ 3 মাস। সর্বোচ্চ 3 মাস। সর্বোচ্চ 3 মাস। হ্যাঁ, 3 মাস হলে 7 দিনের বেশি দেওয়া যাবে না টানা। 1 মাস টানা না। 1 মাসে 7 দিনের বেশি দেওয়া যাবে না। 1 মাসে টানার কথা বলে না। দাদা 1 থেকে 6 মাসের মধ্যে ওই 1 মাস হবে নির্জন কারাবাস। সোজা কথা এটা বুঝি নাকি দাদা? মানে 1 সর্বোচ্চ থেকে 1 6 মাস। মাস। হ্যাঁ, 1 থেকে 6 মাস যদি সশ্রম কারাদণ্ড হয় তাহলে 1 মাস হবে নির্জন কারাবাস। হ্যাঁ, এখন মনে করেন যে আপনাকে জেল দিল 2 মাস, সেক্ষেত্রে 1 মাস হবে। 1 মাস। সর্বোচ্চ 1 মাস। 1 মাস। এবং 2 মাসের এখানে জন্য যদি তো আর- মনে করে, এখানে যদি আদালত মনে করে যে তাকে নির্জন কারাবাস 14 দিন দিন, মানে
1 মাস দিলে 1 মাস 14 দিন একটা না তাকে দিয়ে দিতে পারবে। এই টানা 14 দিন দিতে পারবে না তো নাকি? হ্যাঁ, এই টানা 1 মাস এবং 2 মাসের ক্ষেত্রে দিতে পারবে। টানা দিতে পারবে, টানা 14 দিন দিতে পারবে। আর সে যদি মনে হ্যাঁ, করে যে দাদা না বুঝতে এই পেরেছি। সলিটারি কনফাইনমেন্ট যেটা আছে এটা শেষ করে দিই, তখন টানা 14 দিন দিয়ে দিল। এখন আপনার মনে করেন যে 2 দিন হলো, সরি 2 মাস হচ্ছে আপনাকে জেল দিল। এখন আদালত মনে করলো ঠিক আছে 2 মাস তো কম সময়, তার সে 2 দিন সলিটারি কনফাইনমেন্ট করলো, তো 2 দিন। কারণ এখানে তো লোয়েস্ট বলে দেওয়া নাই, একদম হাইয়েস্ট বলে দেওয়া আছে, লোয়েস্ট নাই। না, আবার বলে দেওয়া আছে না কমপক্ষে 14 দিন 7 দিন টানা দিতে পারবে না। এখন ওটাও তো বলে দেওয়া আছে ভেঙে ভেঙে দিতে হবে। তাহলে এই 6 মাসের ক্ষেত্রে ভেঙে দেওয়া যাবে না, ভেঙে দিতে পারবে না নাকি? 6 মাসের ক্ষেত্রে তো ভেঙে দিতে পারবেই, তবে যদি টানা দেয়, এক টানা দেয়, তাহলে 14 দিনের একটা বেশি পারবে 14 না। দিন দেয়, তাও 14 দিন দিতে পারবে টানা। না, ভেঙে তো পারবেই, 1 মাস 2 মাসের ক্ষেত্রে ভেঙে তো পারবে, বাট টানা পাচ্ছে, টানা টানা দিতে 14 দিনের বেশি পারবে। আর টানার প্রসঙ্গটা 3 মাসের ক্ষেত্রে আসতেছেই না, ওটা ভেঙে ভেঙে দিতেই হবে। ওটা ভেঙে ভেঙে দিতে। কারণ এই যে এখানে স্পষ্ট ইংলিশে যদি দেখেন, সলিটারি কনফাইনমেন্ট নির্জন কারাবাস শ্যাল নট এক্সিড, বেশি হবে না 7 ডেজ, 7 দিনের বেশি, ইন এনি, যে কোনো 1 মান্থ অফ দা হোল, পুরো মাস জুড়ে। আর 70 করে স্পষ্ট বলে দিছে ইন নো কেস এক্সিড 14 ডেজ এট এ টাইম, অ্যাকশন। আর এখানে এট এ টাইম উল্লেখ করে না, এখানে বলছে ইন এনি। ওকে, তাহলে আমরা পেনাল করে যতটুকু পড়ছি আমাদের। হ্যালো দাদা, হ্যাঁ। দাদা এটা কি বিবেচনাধীন আদালতের? মানে আদালত কি তার ডিসক্রিশনারি পাওয়ার ইউজ করতে পারবে? পারবে এবং পারবে না, দুইটা ব্যাপার। একটা আছে সর্বোচ্চ যখন 3 মাস বলা থাকে, সর্বোচ্চ যখন 2 মাস বলা থাকে, তার মানে 2 মাসের নিচে পর্যন্ত তার ডিসক্রিশনারি পাওয়ার। যখন 2 মাসের উপরে যাইতে চাবে তখনই সে লিমিটেশন, তখন সে বাধা, তখন ওটা তার জন্য ম্যান্ডেটরি। সর্বোচ্চ 2 মাস দিতে হবে, এটা আদালতের জন্য ম্যান্ডেটরি না, 2 মাসে দিতে হবে। সে কম দিতে পারবে, এখানে ডিসক্রিশনারি পাওয়ার। বাট বেশি, একদিন বেশি দেওয়ার ক্ষেত্রে বেশি হবে সেখানে না। হ্যাঁ বেশি হবে। আমরা যদি পুরো 74 পর্যন্ত হিসাব করি পেনাল করে যা যা পড়ছি 2টা ক্লাসে, সেখানে আমাদের সমস্যা হবে কিনা, কোন ধারাতে সমস্যা হবে কিনা। আচ্ছা, সমস্যা না হলে আমরা জেনারেল এক্সেপশনসে যাব, ব্যতিক্রমে যাব। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় এই যে সাধারণ ব্যতিক্রম বা জেনারেল এক্সেপশন এবং পেনাল কোডের জেনারেল এক্সেপশন ঠিক এভাবে বলে দেওয়া আছে, সাক্ষ্য আইনের কোন ধারা আমরা বলতে পারবো? একশো 64 দ্বারা দাদা। এটা সাক্ষ্য আইনের 105 ধারাতে বলা আছে। তাহলে এভিডেন্স অ্যাক্টের 105 105 ধারাতে আছে জেনারেল এক্সেপশনের কথা। আরে কিভাবে আছে, কি বলছে 105 ধারাতে? সাক্ষ্যের 105 ধারাতে কি বলছে? ফৌজদারি মামলার ব্যতিক্রম। যদি কোনো ব্যক্তি কোনো কিছু দাবি করে তাহলে সে তাকেই প্রমাণ করতে হবে। কি দাবি করবে 105 ধারাতে? দণ্ডবিধির ব্যতিক্রম। যে দাবি করবে তাকে দণ্ডবিধি সাধারণ ব্যতিক্রম হিসেবে প্রমাণ করতে হবে। ব্যতিক্রমের মধ্যে পড়বে। হ্যাঁ, কি দাবি করবে, সে কি দাবি করবে?
অপরাধী। আমি অপরাধী না, এটাকে অভিযোগটাকেই সে প্রমাণ করবে। আমি অপরাধী না, এটা গ্রাউন্ড হিসাবে সে কি বলবে? অস্তিত্ব প্রমাণের দায়িত্ব এটা, ব্যতিক্রম অবস্থার হচ্ছে না, অস্তিত্ব প্রমাণের দায়িত্ব। 105 ধারাতে, সাক্ষ্য আইনের 105 ধারাতে কি বলছে? যে কেউ যদি দাবি করে সে দণ্ডবিধির পেনাল কোডের সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে, তখন তাকেই প্রমাণ করতে হবে যে সে সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে। সে কিভাবে জেনারেল এক্সেপশনের মধ্যে পড়ে তাকেই এটা তাকে প্রমাণ করতে হবে। এখন আমার প্রশ্ন, জেনারেল এক্সেপশনে পড়লে, জেনারেল এক্সেপশন না, এখন প্রশ্ন মনে করেন যে বলতেছে যে আমি দাবি করতেছি যে এই গেঞ্জিটায় গরম কম লাগে, এখন আমাকে প্রমাণ করতে হবে তাহলে এই গেঞ্জিটা পরার সুবিধাটা কি। ঠিক তেমনি ভাবে বলা হচ্ছে যে একটা ব্যক্তি সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে, এটা সে যদি বলে যে না আমি সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ি, দাবি করে, তাকে প্রমাণ। এখন আমার প্রশ্ন হচ্ছে জেনারেল এক্সেপশন সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়লে অপরাধের সুবিধা কি? অপরাধ কমে যাবে দাদা, যাবজ্জীবন না হলে, মৃত্যুদণ্ড হইলে যাবজ্জীবনে আনা যাবে, সাজা কমাতে পারবে, ব্যতিক্রম প্রমাণিত কালপাবাল হোমিসাইডের হলে দ্বারা তো আনবে। সে হচ্ছে মুক্তি পাবে। কি সাজা আপু কি মুক্ত। বললেন? প্রমাণিত হলে সে খালাস হবে আর কি, সাজা মুক্ত হবে। গুড, মানে জেনারেল সুবিধা পাবে, সুবিধা পাবে দাদা। সুবিধা পাবে, কি সুবিধা পাবে? তার কোনো সাজাই হবে না, সে অপরাধী না। মোট কথা হচ্ছে সে অপরাধী না। ধরেন একজনের নামে অভিযোগ আনা হলো, ডাক্তারের নামে অভিযোগ আনা হলো যে ডাক্তার রোগীকে মেরে ফেলাইছে। ডাক্তার বলতেছে ভাই আমি তো জেনারেল এক্সেপশনের মধ্যে আছি, সো আমি অপরাধী না। তখন আদালত বলবে ঠিক আছে, আপনি জেনারেল এক্সেপশনের মধ্যে আছেন, আপনি বলেন কিভাবে। তখন সে বলবে গুড ফেথে কাজ করছে, সরল বিশ্বাসে কাজ করছে। এটা যদি আদালতের কাছে সে প্রমাণ করতে পারে তাহলে সে কোনো অপরাধী না, সে মৃত্যুদণ্ড থেকে বেঁচে যাবে, অথবা সেই অপরাধের জন্য যে শাস্তি হতো সেই শাস্তি থেকে বেঁচে যাবে, টোটালি শাস্তি হবে, মানে সে কোনো অপরাধী করে না। এটা হচ্ছে ভুল কথা, সে কোনো অপরাধী করে। তাহলে জেনারেল এক্সেপশনে পড়ার সুবিধাটা কি বুঝছেন? এখন মনে করেন জজ সাহেব রায় ভুল দিয়ে ফেলছে, ভাই জজ সাহেবের রায় ভুলের কারণে আমার তো মনে করে যে মৃত্যুদণ্ড হয়ে গেল। এখন পরে দেখলাম যে জজ সাহেব তো ভুল করছে, তখন আমার পরিবার জজ সাহেবের নামে মামলা করল। জজ সাহেব কইতেছে আমার কোনো দোষ নাই, আমি তো সরল বিশ্বাসে কাজ করছি, গুড ফেথ। তার মানে সে বিশাল একটা অপরাধ থেকে মুক্ত হয়ে গেল, শুধুমাত্র এটা প্রমাণ করার কারণে যে সে জেনারেল এক্সেপশনের মধ্যে পড়ে এবং সে প্রমাণ করতে সক্ষম হয়েছে। তার মানে পেনাল কোডে ধারা ৭৬ থেকে ১০৬ পর্যন্ত আমাদের আলোচনা করা আছে জেনারেল এক্সেপশন। এখানে যতগুলো অপরাধ আছে ততগুলো অপরাধের অভিযোগ যদি কোনো ব্যক্তির নামে আসে, যে কোনো একটি অপরাধের অভিযোগ যদি কোনো ব্যক্তির নামে আসে, সে ব্যক্তি যদি প্রমাণ করতে পারে, সে যদি দাবি করে যে আমি ৭৬ থেকে ১০৬ ধারার মধ্যে পড়ি পেনাল কোডে, এবং যদি প্রমাণ করতে পারে তাহলে সে অপরাধী না। যেমন ধরেন একটা বাচ্চার বয়স ৭ বছর, এখন তো পোলাপান ভাই দুনিয়ার পাক না, বুঝে যে এর মাথায় ইট মারলে মাথাটা ফাইটা দেব, সে মারা যাবে, সে এটা বুঝে। ৭ বছরের বালকটা কিন্তু বুঝে, সেটা সে সত্যি সত্যি ইটটা মারলো,
মারার পরে তো লোকটা শেষ, মারা গেল, শিশুটার নামে ধরেন মামলা হলো শিশু আইনের অধীনে, বা সরি শিশু আইন না, পেনাল কোডের অধীনে ধরেন তাকে অভিযুক্ত করা হলো। তার পরিবার মানে ডিফেন্স হিসেবে বলতেছে যে না, আমার বাচ্চা তো ব্যতিক্রমের মধ্যে পড়ে। ঠিক আছে, কত ধারা? সে বলল ধারা 82। 82 ধারা কি বলছে? 82 ধারাতে বলছে যে যদি কোনো শিশুর বয়স যদি আন্ডার 9 ইয়ার্স, 9 বছরের 9 নিচে বছর হয়, 9 বছরের কম হয়, এবং সে যদি কোনো অপরাধ করে সেটা অপরাধ। তার মানে তার বয়স 7 বছর, 9 বছরের কম। ওকে 7 বছর বয়স, তাহলে তার বয়স কত? 7 বছর। তার বয়স কত? 7 বছর। এখন সে মুখ দিয়ে 7 বছর বলল আর হয়ে গেল হবে? তার বার্থ সার্টিফিকেট বা আরো যদি কোনো রেকর্ড থাকে সেগুলো তাকে শো করতে হবে। তার বার্থ সার্টিফিকেট, তার স্কুলে রেজিস্টারে গিয়ে খাতায় কি উঠাইছে, তার বার্থ সার্টিফিকেট ভুয়া কিনা, অর্থাৎ তাকে বলতে হবে আমার সন্তানের বয়স 7 বছর, আমার সন্তানের বয়স 9 বছরের কম। এবং পেনাল কোডের 82 ধারার আলোকে সে বলবে এই যে দেখেন যে 9 বছরের কম, সো আমার সন্তান কোনো অপরাধ করে নাই। তাহলে সে দাবি করলো সে জেনারেল এক্সেপশনের মধ্যে পড়ে। দাদা, হ্যাঁ দাদা, 9 হ্যাঁ, বছর যদি হয় তাহলে, যদি 9 বছর হয় তাহলে 9 9 বছর বছর যদি হলে হয় কি তাহলে ব্যতিক্রমের মধ্যে? না, ওখানে আরেকটা হিসাব আছে, আমরা তো ধারা কেন্দ্রিক করতেছি না, যত আমরা কনসেপ্টটা বুঝছি। 9 বছর হলে চলে যাবে 83 ধারাতে। এখানে বলছে 9 বছরের কম, 9 বছর হলে হবে না, এখানে 8 বছর হতে হবে। ক্লিয়ার? এখানে 9 বছর হওয়া যাবে না, 9 বছরের কম বলে দেওয়া আছে। একবারে আপনারা যদি 82 ধারা দেখেন, যেখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে নাথিং is an offense which is done by a child under 9 years of age. Under 9 years of age, 9 বছরের কম। আপনি যদি 83 তে 8 যান বছর সেখানে 11 মাস। দাদা 8 বছর 11 মাস হলে হবে? 8 বছর 8 বছর 11 মাস হলে হবে নাকি? হ্যাঁ, 8 বছর 11 মাস 29 দিন, 9 বছরের এরকম। কম হতে হবে। এটা হচ্ছে বিষয়। 9 বছরের কম হলে 82 আর 9 বছর হলে 9 বছরের উপর থেকে 83। না, সেটা আমরা যাব, আমরা তো ধারাতে যাচ্ছি না। আজকে ওই সেই জেনারেল এক্সেপশন আমরা শেষও করতে পারবো না, এই কারণে গেলাম না। আবার কি ব্যাপার, আপনি তাকে মারলেন কেন? আপনি তাকে গুলি করলেন কেন? তখন আমি আদালতকে বলবো স্যার, আমি সেখানে রাইট টু প্রাইভেট ডিফেন্স বা আমার যেই পেনাল কোডে যে আত্মরক্ষার অধিকার আছে, আমি এই কারণে গুলি করছি। আচ্ছা, আপনি কেন মনে করেন না যে আপনি অপরাধী না, আপনাকে সাজা দেওয়া যাবে না, আপনি কেন মনে করেন? তখন সে বলবে স্যার, স্পষ্ট করে বলে দেওয়া আছে সাক্ষ্যনের 105 ধারা যে এই যে আমি যে দাবি করতেছি যে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে আমি তারে মেরে ফেলছি, এবং এই সাধারণ ব্যতিক্রম গুলো আলোচনা করা আছে পেনাল কোডের 76 থেকে 106 ধারা। আমি 96 ধারার আলোকে বলতেছি, 96 ধারার আলোকে বলতেছি যে আমি প্রাইভেট ডিফেন্স করতে গিয়ে আমি তাকে মেরে ফেলছি। এখন সে বলবে ঠিক আছে, আপনি যে আত্মরক্ষার অধিকারের কথা বলতেছেন সে তো আপনাকে পাটখড়ি দিয়ে আঘাত করছে, সামান্য একটা বই দিয়ে আপনাকে আঘাত করছে, তার মানে আপনি গুলি করবেন? এটা কি আপনার উচিত হয়েছে? এটাকে আপনি পারেন? তখন জবাব কি দিবেন? তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি সত্যিকার অর্থেই সেই ধরনের পরিস্থিতিতে পড়ছিলেন, সেই ধরনের পরিস্থিতিতে পড়ে আপনি তাকে খুন করছেন আত্মরক্ষার অধিকার হিসেবে। তার মানে আমাদের সামারিটা গেল যে 105 ধারাতে বলছে সাক্ষ্যনের যে কেউ যদি দাবি করে সে পেনাল কোডের 76 থেকে 106 ধারা, অর্থাৎ যেটাকে এখানে আইনে নাম দেওয়া হচ্ছে জেনারেল এক্সেপশন, এর মধ্যে পড়ে তাকে প্রমাণ করতে হবে। যদি প্রমাণ না করতে পারে তাহলে তাকে শাস্তি দেওয়া হবে, সেই অপরাধের জন্য তাকে শাস্তি দেওয়া হবে।
তাহলে আমরা এটা আগামীকাল না সরি আমরা ক্লাস করবো হচ্ছে শনিবার এবং বৃহস্পতিবার রাত 9:30 বাজে, কিন্তু আমরা মঙ্গলবার ক্লাস করবো, এক্সট্রা ক্লাস হিসেবে মঙ্গলবার করব। এই মঙ্গলবার ক্লাস করবো রাত 9:30 বাজে। তাহলে আজকে এই পর্যন্তই থাক, কারণ আমরা জেনারেল এক্সেপশন শুরু করে আমরা শেষ করতে পারবো না। দাদা হ্যাঁ দাদা, হ্যালো এই হ্যাঁ, হ্যাঁ। আপনার নতুন কোনো ব্যাচ রয়েছে দাদা? জি দাদা। নতুন কোনো ব্যাচ করতে প্রিলি দিদি না, আমি হচ্ছে মানে নতুন কোনো ব্যাচ নাই, তবে আমি ওই পড়ি আর কি, এক্সক্লুসিভ একটা ব্যাচ আছে আপনার 5 জন করে, সেখানে 3টা ব্যাচ, ওগুলো আছে নতুন আর কি। এছাড়া এমনিতে নতুন কোনো ব্যাচ শুরু হয় না, হইলে বলবো না দাদা। ওই সামাদিয়াইনের ওটা বিষয় হচ্ছে না দাদা, সামাদিয়াইন কিভাবে বুঝছি তো বুঝছি। কয়েক হ্যাঁ, বুঝছি। ঠিক আছে, তাহলে আমরা মঙ্গলবার ক্লাস করি রাত 9:30 বাজে। হ্যাঁ, মঙ্গলবার রাত 9:30 বাজে। আদাব দাদা। দাদা